উত্তরপ্রদেশে ধর্ম, রাজনীতি আর ক্ষমতার সংঘর্ষ কি নতুন বিস্ফোরণের দিকে যাচ্ছে? একদিকে গুরুতর পক্সো অভিযোগ, অন্যদিকে পাল্টা দাবি। সবটাই নাকি সাজানো চক্রান্ত। অনশন, লাঠিচার্জ, প্রশাসনের সমঝোতা প্রস্তাব, আর তারপর হঠাৎ আদালতের নির্দেশে মামলা। প্রশ্নের পর প্রশ্ন ঘুরছে। শঙ্করাচার্যকে ঘিরে এই বিতর্ক কি সত্যি অপরাধের তদন্ত, নাকি বড় কোনো রাজনৈতিক হিসেব নিকেশ? আর যদি সত্যি চাপের রাজনীতি চলতে থাকে, তাহলে শেষ পর্যন্ত আদালতেই কি ফাঁস হবে পুরো খেলা? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। যোগী সরকারের সঙ্গে সংঘাত কি এতটাই চরমে পৌঁছেছে যে সনাতন ধর্মের সর্বোচ্চ গুরু স্বয়ং এক শঙ্করাচার্যকেই আদালত আর ফৌজদারি মামলার মুখে পড়তে হলো? এএনআই প্রকাশিত খবর বলছে, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি পক্সো আদালত। অভিযোগও গুরুতর। সেখানে বলা হয়েছে, আশ্রমে গুরু সেবার নামে 14 এবং 17 বছর বয়সী দুই কিশোরকে যৌন নির্যাতন করা হয়েছে। প্রমাণস্বরূপ একটি সিডিও আদালতে জমা দেওয়া হয়েছে। বিচারক বিনোদ কুমার চৌরাসিয়া গত 21শে ফেব্রুয়ারি ঝুনসি থানার ভারপ্রাপ্ত অফিসারকে অবিলম্বে পক্সো আইনের অধীনে এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত করার নির্দেশ দিয়েছেন। ভুক্তভোগীদের পরিচয় এবং মর্যাদা রক্ষার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলার মেধায় মতামত প্রকাশ করা হয়নি। দুই নাবালক শিষ্যের যৌন শোষণ। যদি মামলা এগোয়, তাহলে শঙ্করাচার্যের জেল যাওয়ার পথ প্রশস্ত হচ্ছে। আর ঠিক এখানেই শুরু আসল বিতর্ক। এই মামলা কি সত্যি অপরাধের তদন্ত, নাকি রাজনৈতিক প্রতিশোধ? কারণ যার বিরুদ্ধে আজ অভিযোগের পাহাড় তোলা হচ্ছে, তার পায়ে প্রকাশ্যে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সম্পর্কে স্পষ্ট বলেছেন, তিনি ভগবান তুল্য সন্ত। তিনি আরো বলেছেন, আমি তার সামনে নত জানু। बहुत बड़े संत हैं, जगतगुरु शंकराचार्य हैं, से यही चरणों में प्रार्थना करेंगे, हम उनका सम्मान करते हैं। জ্যোতির্মঠের জ্যোতিষপীঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের সরস্বতীর বিরুদ্ধে কেন এত রেগে গেলেন উত্তরপ্রদেশের অ্যাংরি মুখ্যমন্ত্রী? মনে করে দেখুন, প্রয়াগরাজে সদ্য শেষ হওয়া মাঘ মেলা এবং কুম্ভের বিশৃঙ্খলা, সাধুদের ওপর পদপৃষ্ট হয়ে মৃত্যুর অভিযোগ, এসব নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছিলেন শঙ্করাচার্য। আর এখন হঠাৎই হিন্দু ধর্মের সর্বোচ্চ স্তরের ধর্মগুরুর বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা ঠুকে তাকে জেলে পাঠানোর তোড়জোড় চলছে। তাই প্রশ্নটা সরাসরি, এটাকে সত্যের বিচার, নাকি ক্ষমতার সঙ্গে সংঘর্ষের ফল? রায় দেবে আদালত। এই নিয়ে আমরা কোনো মন্তব্য করছি না, কিন্তু জনতার আদালতে প্রশ্নটা ইতিমধ্যেই উঠেছে যে শঙ্করাচার্যের মর্যাদা, সম্মান শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা এক ঐতিহ্য, আজ সেটাকেই যেন প্রকাশ্যে ছিঁড়ে ফেলা হচ্ছে। অভিযোগ, মামলা, কাদা ছোড়াছড়ি, সব মিলিয়ে তার সুনামকে কার্যত মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। এই অপমানের প্রশ্নে সরব হয়েছেন উত্তরপ্রদেশেরই আরেক উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, শঙ্করাচার্যের সঙ্গে থাকা এক ব্রাহ্মণের সেই শিখা টেনে অপমান করা হয়েছে। ব্রজেশ পাঠক বলেছেন, এটা অপরাধ, আর এই অপরাধের হিসেব কোথাও না কোথাও লেখা থাকবেই। এখানেই রাজনীতির অদ্ভুত ছবি। একদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠক, তিনজনকেই শঙ্করাচার্যের পাশে দাঁড়াতে দেখা গেছে। আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন যোগী আদিত্যনাথ। রাজনৈতিক করিডোরে ফিসফাস অনেক দিনের। দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগের সম্পর্ক খুব মসৃণ নয়, প্রকাশ্যে কেউ বলবে না, কিন্তু লখনৌ এর ক্ষমতার অলিগলিতে এই কথাই শোনা যায়। অপরাধ বিচারের একটা প্রাচীন কথা চালু রয়েছে, যদি মামলা সাজানো হয়, যদি কাউকে ফাঁসানোর জন্য গল্প তৈরি করা হয়, তাহলে সেই মামলা খুব দূরে যায় না, কারণ মিথ্যার পা নেই। সত্যিকারের প্রমাণ, সাক্ষ্য এসব আদালতে টিকতে পারলেই কেবল অভিযোগ টিকে থাকে, আর যদি মিথ্যে হয়, তাহলে একদিন সেটাও ভেঙে পড়ে। সুতরাং এখন আসল পরীক্ষা আদালতে। সত্যি কি অপরাধ, নাকি ষড়যন্ত্র, সেটা শেষ পর্যন্ত সেখানেই ধরা পড়বে। এখন মূল কথাটা এখানে। অনেকের দাবি, আদালত যেন এই মামলাটা বছরের পর বছর ঝুলিয়ে না রাখে। দ্রুত শুনানি হোক, দ্রুত সাক্ষ্য প্রমাণ নেওয়া হোক এবং দ্রুত সিদ্ধান্ত আসুক। অন ক্যামেরা স্বামী অভিমুক্তেশ্বরানন্দ এই কথাই বলেছেন। हम यही कहना चाहेंगे कि न्यायालय लंबा समय न लगाते हुए इस पर थोड़ी सी द्रुत गति से काम करे, क्योंकि बहुत सारे लोगों की निगाह इस पर लगी रहेगी। तो जल्दी से जल्दी इस पर गवाही साखी करे और निर्णय करे।
এই মামলার দিকে গোটা সনাতন সমাজ তাকিয়ে রয়েছে। যদি অভিযোগ সত্যি হয় তাহলে দোষ প্রমাণ হোক, আর যদি সাজানো মামলা হয় তাহলে সেটাও পরিষ্কার হয়ে যাক। অভিযোগের কেন্দ্রে রয়েছেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তার মুখে হয়তো উদ্বেগের ছাপ নেই, কিন্তু বাস্তব হলো এই অভিযোগ তার সুনামকে আঘাত করছে তীব্রভাবে। শতাব্দী প্রাচীন শঙ্করাচার্য পরম্পরার মর্যাদা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার আসা যাক মামলার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে। প্রথম প্রশ্ন, অভিযোগকারীকে যেই নাম সামনে আসছে তিনি আশুতোষ ব্রহ্মচারী, যাকে অনেক জায়গায় আশুতোষ পাণ্ডে বলেও বলা হচ্ছে। অভিযোগ উঠছে তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে, একটি হিস্ট্রি শিট পর্যন্ত রয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এমন বিতর্কিত অতীতে জর্জরিত একজন মানুষ কেন এই মামলার মূল অভিযোগকারী? আরো বড় প্রশ্ন, তিনি নাকি সেই গোষ্ঠীর কাছের লোক যাদের সঙ্গে শঙ্করাচার্যের দীর্ঘদিনের বিরোধ। দ্বিতীয় বড় সন্দেহ, তারিখ। যে যৌন নিপীড়নের অভিযোগ করা হয়েছে তার তারিখে বলা হয়েছে 18 জানুয়ারি 2026, কিন্তু ঠিক সেই দিনই অন্য এক নাটকীয় ঘটনা ঘটেছিল। মাঘ মেলায় শঙ্করাচার্যের ওপর হামলার অভিযোগ ওঠে। তার সঙ্গে থাকা বটুক ব্রাহ্মণদের মাথার শিখা টেনে হেনস্থা করা হয়, লাঠিচার্জের অভিযোগ ওঠে। সেই ভিডিও ভাইরাল হয়, আমরাও তখন ওই ঘটনা নিয়ে এপিসোড করেছিলাম। এরপর অভিমুক্তেশ্বরানন্দ প্রতিবাদে বসেন, ধর্ণা এমনকি অনশনে। হাজার হাজার মানুষ তাকে ঘিরে থাকে, আশ্রমে না ঘিরেই ফুটপাতেই অবস্থান করেন তিনি। তাই প্রশ্নটা স্বাভাবিক, যখন চারদিকে উত্তপ্ত পুলিশি সংঘর্ষ চলছে, জনতার ভিড়, আন্দোলন, ঠিক সেই সময় কি এমন গুরুতর ঘটনা ঘটতে পারে? আদালতের নথিতেই লেখা রয়েছে ঘটনাটি নাকি 18 জানুয়ারি 2026-এর আশেপাশে ঘটেছে। তাই সন্দেহের জায়গাটা এখানেই। এই অভিযোগ কি বাস্তব ঘটনার প্রতিফলন, নাকি অন্য কোনো লড়াইয়ের ছায়া পড়েছে আইনের কাগজে? উত্তর এখন আদালতের হাতে। এখন আরো কয়েকটা প্রশ্ন সামনে আসছে, আর সেগুলোই পুরো ঘটনাকে আরো রহস্যময় করে তুলছে। ধরা যাক ঘটনাটা যদি সত্যিই ঘটতো, আর সেটা যদি কোনো নির্জন আশ্রমে ঘটতো যেখানে ভিড় নেই, নজর নেই, তাহলে হয়তো গল্পটা সহজেই বোঝা যেত। কিন্তু অভিযোগের তারিখ 18 জানুয়ারি 2026, আর সেই দিনটাই ছিল তীব্র উত্তেজনার দিন। মাঘ মেলায় সংঘর্ষ, লাঠিচার্জ, প্রতিবাদ, অনশন, হাজার হাজার মানুষের ভিড়। প্রশ্নটা এখানেই, এত লোকজনের মাঝখানে সেই পরিস্থিতিতে এমন ঘটনা ঘটলো অথচ কেউ দেখতেই পেল না। আরেকটা বড় প্রশ্ন, এফআইআর। অভিযোগকারী আশুতোষ ব্রহ্মচারী থানায় গেলেন, অভিযোগ জমা দিলেন, কিন্তু স্থানীয় থানার অফিসার অভিযোগ নিলেন না। এরপর বিষয়টা নাকি ডেপুটি কমিশনার পর্যন্ত গেল, তারপর পুলিশ কমিশনারের কাছে, কিন্তু তবুও মামলা রুজু হলো না। খেয়াল করুন, এখান থেকে সন্দেহটা কিন্তু আরো বাড়ছে। যদি এত গুরুতর অপরাধ ঘটে থাকে তাহলে পুলিশ কেন মামলা নিল না? সাধারণত গুলি চলুক, ডাকাতি হোক, বড় অপরাধের অভিযোগ এলেই পুলিশ দ্রুত এফআইআর নেয়, কিন্তু এখানে না থানার ইন্সপেক্টর, না ডিসিপি, না কমিশনার, কেউই প্রথমে মামলা নথিভুক্ত করলেন না। তাহলে কি পুলিশের কাছেই অভিযোগটা বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি? এরপর বিষয়টা পৌঁছয় পক্সো আদালতে। পক্সো মামলার বিচারক, অতিরিক্ত দায়রা বিচারক চাইলেই সেই দিনই এফআইআর করার নির্দেশ দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। 7 তারিখে তিনি সরাসরি মামলা রুজুর নির্দেশ না দিয়ে আগে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দেন। এটা বিচারকের এখতিয়ার। তিনি চাইলে সঙ্গে সঙ্গে এফআইআর বলতেই পারতেন, আবার আগে খোঁজ খবরের পথও নিতে পারেন। তিনি দ্বিতীয় পথটাই বেছে নিলেন, আর ঠিক এখান থেকেই বিতর্ক আরো ঘনীভূত হচ্ছে। অভিযোগ রাজনীতি, প্রতিশোধ, নাকি সত্যি অপরাধ? এখন পুরো বিষয়টাই দাঁড়িয়ে রয়েছে প্রমাণ আর তদন্তের উপর। ঘটনার মধ্যে আরো কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো শুনলে সন্দেহ আরো গাঢ় মনে হবে। পুরো সময়টা মনে করুন, স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী অনশনে বসে রয়েছেন। তার দাবি স্পষ্ট, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অথবা প্রশাসনের পক্ষ থেকে ক্ষমা চাইতে হবে, না হলে তিনি অনশন ভাঙবেন না। মিডিয়ায় সেই ছবি চলছেই, ফোনে ফোনে ঘুরছে। ঠিক সেই সময় আরেকটা অদ্ভুত ঘটনা, মাঘবেলার প্রশাসনের কিছু কর্মকর্তা নাকি শঙ্করাচার্যের শিবিরে যান। কথা হয় সমঝোতার, বলা হয় আপনাকে সম্মানের সঙ্গে স্নান করানো হবে, ফুলমালা দেওয়া হবে, পালকিতে করে নিয়ে যাওয়া হবে, শুধু আপনি অনশন ভাঙুন। এখানেই বড় প্রশ্ন উঠছে, যদি সত্যি এত গুরুতর অভিযোগ, নাবালকদের যৌন নির্যাতন প্রশাসনের জানা থাকতো, তাহলে তারা সমঝোতার চেষ্টা করছিল কেন? তাহলে কি প্রশাসন তখনও এমন কোনো অপরাধের তথ্যই পায়নি, নাকি পুরো ঘটনাটা অন্য কোনো চাপ, দর কষাকষি বা রাজনীতির খেলায় জড়িয়ে পড়েছে? এই সন্দেহ আরো বাড়ে যখন অভিযোগকারীর নাম সামনে আসে আশুতোষ ব্রহ্মচারী। ফোনে ফোনে একটি স্ক্রিনশট ঘুরছে,
সেখানে দেখা যাচ্ছে এই আশুতোষ পাণ্ডের বিরুদ্ধে আগেও নানান মামলা রয়েছে। আবার এটাও শোনা যায় তিনি সেই গোষ্ঠীর ঘনিষ্ঠ যাদের সঙ্গে শঙ্করাচার্যের সম্পর্ক ভালো নয়। তাহলে প্রশ্নটা আরো বড় হয়ে দাঁড়ায়, এই মানুষটাই কিভাবে পুরো মামলার মুখ হয়ে গেলেন? কিভাবে তার হাতে এত সহজে অভিযোগের সূত্র এলো? যদি সত্যি অভিযোগ এত গুরুতর হয় আর যদি অভিযোগকারী এমন বিতর্কিত ব্যক্তি হন, তাহলে এই মামলার সূচনা হলো কিভাবে? এই সূত্রে আলোচনায় উঠে আসছে আরো বিস্ফোরক অভিযোগ। যে ব্যক্তির সঙ্গে শঙ্করাচার্যের আশ্রমের দীর্ঘদিনের বিরোধ, সেই মানুষ ঘটনাস্থলে কিভাবে উপস্থিত হলেন আর তিনিই বা কিভাবে মামলার মূল অভিযোগকারী হয়ে উঠলেন? আশুতোষ নামে যে ব্রহ্মচারীর কথা বলা হচ্ছে, তিনি নাকি সরাসরি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘনিষ্ঠ একটি শিবিরের সঙ্গে যুক্ত। আরো বলা হচ্ছে তিনি জগৎগুরু রামভদ্রাচার্যের ঘনিষ্ঠ, যাদের সঙ্গে শঙ্করাচার্যের মতবিরোধ বহুদিনের। এখানেই সন্দেহ আরো ঘন হয়। যে ব্যক্তির নিজের বিরুদ্ধেই নানান অপরাধের অভিযোগ রয়েছে, যার অতীত নিয়ে প্রশ্ন রয়েছে, সেই মানুষই কি এত বড় মামলার প্রধান অভিযোগকারী? পুরো ঘটনাতেই আমরা সন্দেহ ছাড়া আর কিছু দেখছি না, কারণ এটা শুধুমাত্র ব্যক্তিগত অভিযোগের মামলা নয়, এর পেছনে বড় রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক সংঘাতও থাকতে পারে। কারণ অভিযোগ উঠছে শঙ্করাচার্য প্রতিষ্ঠানকেই নাকি দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে। আর যখন কেউ ক্ষমতাকে প্রশ্ন করে তখন তাকে চুপ করানোর সবচেয়ে সহজ অস্ত্র হলো চরিত্র হনন। 18 জানুয়ারি 2026 সেদিনই শঙ্করাচার্যের রথ থামিয়ে দেওয়া হয়েছিল বলেই অভিযোগ। পালকিতে বসিয়ে ভক্তরা তাকে স্নান করাতে নিয়ে যেতে চাইলে আটকে ছিল পুলিশ। তারপরেই ভক্তদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল পুলিশ ভক্তদের ওপর লাঠিচার্জ করেছিল। ঘটনাস্থলে থাকা সন্ন্যাসীদের ওপর মারধরের অভিযোগ ওঠে। সেদিন সেখানে হাজার হাজার পুণ্যার্থী উপস্থিত ছিলেন, ক্যামেরা, মিডিয়া, পুলিশ সবাই চারদিক জুড়ে ছিল। এমন পরিস্থিতিতে এত বড় অপরাধ ঘটলো অথচ কেউ কিছু দেখলো না। আর যদি সত্যি এত বড় অপরাধ ঘটে থাকে, তাহলে পুরো কাহিনীটাই অদ্ভুতভাবে সাজানো মনে হচ্ছে। কারণ যেদিন ঘটনাটি ঘটেছে সেই দিনই মাঘ মেলায় তীব্র সংঘর্ষ, ধাক্কাধাক্কি, মারধর, উত্তেজনা সবকিছু একসঙ্গে ঘটেছিল। আর যদি সত্যি শিশুদের নিয়ে যৌন অপরাধ ঘটে থাকে, তাহলে সেটা অত্যন্ত গুরুতর এবং লজ্জাজনক বিষয়, এই নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু প্রশ্নটা হলো পরিস্থিতির বাস্তবতা নিয়ে। কারণ অভিযোগ অনুযায়ী সেই সময় স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী অনশনে বসেছিলেন। চারদিকে চাপ, উত্তেজনা, জনতার ভিড়। সমালোচকদের মতে এমন মানসিক অবস্থায় কেউ এমন অপরাধ করবে, এটাই অনেকের কাছেই সন্দেহজনক মনে হচ্ছে। এখানেই আরেকটা বড় প্রশ্ন উঠে আসে, পুলিশের ভূমিকা। যদি অভিযোগকারীরা থানায় নিয়ে গিয়ে থাকেন, যদি তারা ইন্সপেক্টর, ডিসিপি, এমনকি পুলিশ কমিশনার পর্যন্ত পৌঁছে থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে এফআইআর নথিভুক্ত হলো না কেন? বলছি এ কারণেই যে পক্সো আইন অত্যন্ত কঠোর। 18 বছরের কম বয়সী কারোর বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগ এলে সাধারণত পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। আইনের চোখে পক্সো মামলা অত্যন্ত সংবেদনশীল। অভিযোগ এলে পুলিশ নড়েনি, এটা নিজেই বড় বিতর্ক তৈরি করতে পারে। তাই এখন পুরো ঘটনাটা দাঁড়িয়ে রয়েছে কয়েকটা কঠিন প্রশ্নের সামনে। অভিযোগ কি সত্যি, নাকি এর ভেতরে অন্য কোনো সংঘাত কাজ করছে? যদি প্রশাসনের কাছে তখনই জানা থাকতো যে পক্সোর মতন গুরুতর অভিযোগ উঠেছে, তাহলে প্রশাসনের কর্তারা আলোচনায় বসতে গেলেন কেন? আমরা মনে করছি এটা সাধারণত সমঝোতার চেষ্টা নাও হতে পারে, তার চেয়ে বেশি হতে পারে চাপের রাজনীতি। বলছি এই কারণেই মাঘ মেলায় যোগী প্রশাসনের কিছু কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং তাদের বড় একটা অংশ দাঁড়িয়েছিলেন স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীর পাশে। ফলে আশঙ্কা তৈরি হয়েছিল এই বিরোধ যদি বড় আকার নেয় তাহলে রাজনৈতিক ক্ষতি হতে পারে। শেষ পর্যন্ত বিতর্কটা এসে থেকেছে ক্ষমতা, প্রশাসন আর ধর্মীয় প্রতিষ্ঠানের সংঘাতে। এখন সাধু সন্ত সমাজের নজর আদালতের দিকে, কারণ মামলা যদি উচ্চ আদালতে যায় তাহলে প্রশ্ন উঠবে অভিযোগ প্রথমে থানায় গেলে কেন তা গ্রহণ করা হয়নি, ঠিক কখন, কোথায়, কিভাবে অভিযোগ করা হয়েছিল, পুলিশ কর্মকর্তাদের ভূমিকা কি ছিল। কারণ বাস্তবতা হলেও গল্প বানিয়ে মামলা দাঁড় করানো সহজ, কিন্তু আদালতে তা টিকিয়ে রাখা কঠিন। তবে একটা বিষয় স্পষ্ট, এই ঘটনা যাই হোক তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধর্মীয় নেতৃত্বের মধ্যে সংঘাত, রাজনীতির ছায়া, প্রশাসনের বিতর্ক সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তাই সবশেষে জরুরি প্রশ্ন, ধর্মের নামে রাজনীতি চলতে থাকলে শেষ পর্যন্ত অপমানটা কার, ধর্মের নাকি ক্ষমতার? আপনারাই ভাবুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু আমি যথেষ্ট।